আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে ভেক্টরের সামুদ্রিকের সূত্র এবং ত্রিভুজ সূত্র শিখছিলাম। তো আজকে আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিক, এটা পরীক্ষায় বারবার আসে। তো এখানে অনেক কিছুই বোঝার আছে, তো আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে। তো প্রথমে আমরা শিখবো ডট গুণন। ওকে, এটাকে বলা হয় ডট গুণন, বা এটাকে অনেক সময় বলা হয় স্কেলার গুণন। তো ডট গুণন বা স্কেলার গুণন ডেফিনিশনটা কি দেখো তোমরা, ডট গুণন হলো ভেক্টরের রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। তার মানে আমার দুটো ভেক্টরের ডট গুণ। কার বলেন যে দুটো ভেক্টরের ডট গুণ আমাকে করতে হবে। তাহলে প্রথমত আমাকে দুটো ভেক্টর নিতে হবে আগে। এটাকে আমি ধরলাম একটা ভেক্টর, আর এখানে ধরলাম আর একটা ভেক্টর, সেটা হচ্ছে এই। এটা একটা কমন পয়েন্ট থাকবে, দেখে এটা কমন পয়েন্ট থাকবে। ধরলাম এই ভেক্টরটা আমাদের একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর এই ভেক্টরটা আমাদের বি ভেক্টর। এবং অবশ্যই দুটো ভেক্টর আমরা একটা কমন পয়েন্ট থেকে বের হইতে হবে। মানে দেখো, এখান থেকে কিন্তু ভেক্টরটা বাম থেকে ডানে কাজ করছে, এও কিন্তু এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এরকম হবে না যে আমরা একটা ভেক্টর সাপোজ এখান থেকে এদিকে গেল আর একটা এদিকে আসলো, এরকম কিন্তু হবে না। আমাকে দুটো ভেক্টরকে কিন্তু এই পয়েন্ট থেকে বের হতে হবে, একটা কমন পয়েন্ট থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এটা কি, সংজ্ঞাটা কি একটু খেয়াল করি। যে ভেক্টর রাশি দুটির মান, তাহলে এই যে এ ভেক্টরের আমরা মানকে বলে কি হবে, যে মডুলাস এ, তাই না? এরকম প্রকাশ করি। তো এটাকে আমরা জাস্ট এরকম প্রকাশ করবো এ দিয়ে। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে বি ভেক্টরের মান কি হবে? বি ভেক্টরের মান হবে বি। এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি। তাহলে এ ও বি ডট গুণন, তার মানে হচ্ছে এরকম, খেয়াল করি আমরা, এ ডট বি, এ ডট বি মানে কি দুটো ভেক্টরের ডট গুণন। কি হবে তাহলে এখান থেকে, যে ভেক্টর রাশি দুটির মান, তাহলে এর মান কি বলতো, এ ভেক্টরের মান কি আমার এ, আর বি ভেক্টরের মান হচ্ছে আমার বি। তাহলে এ বি ভেক্টর দুটি রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের, দেখো এ এবং বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আমার এখানে আলফা। তাহলে এই যে আলফা না, তাহলে এই মধ্যবর্তী কোণের কি কোসাইনের গুণফল। তাহলে এই দুটো মধ্যবর্তী কোণ, এ বি এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এর কোসাইন কি হবে? কস আলফা। তাহলে এ ডট বি হচ্ছে এ ইন্টু বি কস আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কি বলতো, দুটো ভেক্টরের ডট গুণনের রেজাল্ট। আমি একটু এখানে করে দিচ্ছি, দুটো ভেক্টরের কি ডট গুণনের রেজাল্ট। একটু খেয়াল করি আমি আবার, দেখো যে আমরা তাহলে খেয়াল করো, দুটো ভেক্টরকে আমি ডট গুণন করলাম। দেখো কি পেলাম, দুটো ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন এর গুণফল। দেখো এখানে এ কিন্তু একটা ভ্যালু, কোনটা মান আছে, এর একটা মান আছে, বি এর একটা আমি মান পাবো এখান থেকে, আর এখানে দেখো কজ আলফা একটা ভ্যালু পাবো। তবে দেখো তিনটেই কিন্তু মান, তার মানে এ ডট বি একটা ভেক্টর রাশি ছিল, এ ডট বি, এটাকে যখন আমি গুণ করলাম, এখানে কিন্তু আমি একটা স্কেলার রাশি পেলাম, কোনো ভেক্টর পেলাম না। কারণ কি, আমি শুধু মান পেলাম, কোনো দিক কি পেয়েছি, কোনো দিক পাইনি। এজন্য এটাকে অনেক সময় বলা হয় স্কেলার গুণন। কেন স্কেলার গুণন বলা হয়? কারণ দুটো ভেক্টরের ডট গুণনের ফলে আমরা যে মানটা পাই, সেটা একটা, যে ডট গুণনের ফলে আমরা কি পাই, আমরা একটা স্কেলার রাশি পাই, একটা স্কেলার মানে একটা মান পাই, কোনো দিক পাই না। এজন্য এই ডট গুণনকে আমরা কখনো কখনো স্কেলার গুণনও বলে থাকি। এখন দেখো আরেকটা কথা লেখা আছে এখানে, দুটি ভেক্টরের ডট গুণফল বলতে বোঝায় যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ অথবা লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপটা আবার কি, তাই না ভাই? এই লম্ব অভিক্ষেপটা আবার আসলে কি, তো এটা বুঝতে হলে একটু খেয়াল করি আমরা। লম্ব অভিক্ষেপটা দেখো, আমি একটা ভেক্টর নিলাম এখানে, সাপোজ এই আগের মতোই এ ভেক্টর, এখানে আমি একটা ভেক্টর নিলাম এখান থেকে বি ভেক্টর, একটা এ ভেক্টর, একটা কি এ ভেক্টর আর বি ভেক্টর। এখন তুমি উপর থেকে লাইট দিবে, তো এটা আমাদের ঘরের চাল মানে ছাউনি। তুমি যেখান থেকে লাইট ফেলাও, একটা ছায়া পড়বে না বলো তো? এর একটা ছায়া পড়বে না? লম্ব একটা ছায়া পড়বে না? পড়বে।
তাহলে খেয়াল করো এই যে লম্ব আমি অঙ্কন করলাম, দেখো লম্বটা আমি ওখানে কিন্তু অঙ্কন করলাম, এটা কিন্তু একটা লম্ব। তাহলে এখন খেয়াল করো যার ছায়া পড়ছে, কার ছায়া পড়ছে? বি ভেক্টরের ছায়া পড়ছে, তাই না? বি ভেক্টরের ছায়া পড়ছে। তাহলে এই যে এখান থেকে এতটুকু, এটাই হচ্ছে এই বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এটাই হচ্ছে বি ভেক্টরের কি লম্ব অভিক্ষেপ। তো এটাকে কিভাবে বের করা যায়? এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এটা অবশ্যই কদ আলফা হবে, কারণ কি দেখো এটা কিন্তু ভূমি, এটা কিন্তু ভূমি, তাই না? এটা কিন্তু ভূমি। তাহলে আমি এখানে লিখতে পারি কি ভূমি কি, দেখো তো ওখান থেকে লেখা যায় কি, দেখো কদ আলফাকে লেখা যায় কি বলো তো? ভূমি বাই অতিভুজ, আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি বলো তো? ভূমি হচ্ছে এই যে এইটা, আর কদ আলফা অতিভুজ কি? অতিভুজ তোমার বি ভেক্টরটা কিন্তু অতিভুজ। তাহলে এখানে লিখতে পারি বি কস আলফা। তাহলে আমি এখানে ধরো মান নিয়ে কাজ করলাম, ধরো মান নিয়ে, ভেক্টর না মান নিয়ে কাজ করলাম। তাহলে এখান থেকে দেখো ভূমিটা কি, ভূমিটা হচ্ছে আমার বি কস আলফা, এবং এই ভূমিটাই কিন্তু আমার কি ছিল? লম্ব বিক্ষেপ। কি ছিল? লম্ব বিক্ষেপ। তার মানে আমি বলতে পারি যে বি হচ্ছে এই বি কস আলফা হচ্ছে এ এর উপর লম্ব বিক্ষেপ। বি কস আলফাটা কি? এ এর উপর লম্ব বিক্ষেপ। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এর কি লম্ব বিক্ষেপ হবে না? হবে। তাহলে তোমার এখান থেকে একটা লম্ব আঁকতে হবে। তাহলে তখন আমি তোমাকে বলতে পারি দেখো, তাহলে যদি আমি বলি যে এ লম্ব বিক্ষেপ কি হবে, এ লম্ব বিক্ষেপ কি হবে, তখন হবে এ কস আলফা, এ কস আলফা। তার মানে আমি বলতে পারি বি কস আলফা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ এ এর উপর, আর এ কস আলফা হচ্ছে এ এর লম্ব বিক্ষেপ বি এর উপর, বি এর উপর। তাহলে এটাকে এভাবে লেখা যায়, দেখো আমি যে এখান থেকে পেলাম যে এ ডট বি, কি পেলাম দেখো তো, এই যে এ বি কস আলফা, আমি এখানে কোন এ ইনটু বি কস আলফাকে আমি যদি আলাদা লিখি লেখা যায় কিনা, আবার এখান থেকে লেখা যায় বি ইনটু এ কস আলফা লেখা যায়। এটাকে আগে পরে করলাম। এখন দেখো যে এ ডট বি হচ্ছে এ ভেক্টর ইনটু এ ভেক্টরের উপর বি কস আলফা, মানে কি দেখো বি কস আলফা মানে কি, এই দেখেন দেখো এই বি কস আলফা কি ছিল যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ। এখানে দেখো বি এ ইনটু কস আলফা মানে কি বি ভেক্টর, এটা তো ভি বি, এটা ভেক্টরের মান। এ কস আলফা মিনিংটা কি? এ কস আলফা ছিল যে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। তার মানে দেখো এটা এখানে বলা হয়েছে, খেয়াল করো যে একটি ভেক্টরের মান যে কি বোঝায়, দুটি ভেক্টরের ডট গুণন বলতে বোঝায় যেকোনো একটি ভেক্টরের মান, এই যেকোনো একটি ভেক্টরের মান এ, এবং সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের, এই ভেক্টরের উপর অপর ভেক্টরটা কি বি ভেক্টর, এর লম্ব বিক্ষেপ, এর লম্ব বিক্ষেপের গুণফল। অথবা এই যে বি ভেক্টর, এই ভেক্টরটার মান এবং এই ভেক্টরের উপর অপর ভেক্টরটির কি লম্ব বিক্ষেপ, এটা কিন্তু তাই কিন্তু ইন্ডিকেট করতেছে এখানে। দেখো কথা আমার বুঝছো? এখানে অনেকে বলতে পারে ভাইয়া এই যে এখানে আপনি দেখালেন এই যে এই এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তো আপনি এখন দেখান, তো আমি দেখাই, দেখো বি এ তোমাকে কিছু বললো, সাপোজ এটা তো এর উপর বি, এখন তুমি বলবে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ কি হবে, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ কি হবে, তাহলে তোমাকে এটা একে দেখাতে হবে আমাকে, আমি একে দেখাই। তো সাপোজ এটা হচ্ছে আমাদের সেই বি ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের সেই এ ভেক্টরটা, ওকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে তুমি এখন যেটা করবে, এই এ হতে বি এর উপর একটা লম্ব আঁকবে। দেখো আমি যার উপর আঁকবো, মানে যার উপর অভিক্ষেপটা হবে সে কিন্তু তার উপর লম্ব। দেখো এখানে তো তুমি এর উপর, এ থেকে বি এর উপর এটা কি আঁকবে, এটা লম্ব। দেখো এই যে লম্ব, এটা লম্ব হয়েছে না? তাহলে এটা যদি আমাদের আলফা হয়, যদি আমাদের আলফা হয় তাহলে এই যে এতটুকু হবে আমার এ কজ আলফা, এ কজ আলফা। তাহলে আমি এখানে কি বলতে পারি যে এই এ কজ আলফা কি বি এর উপর এ লম্ব অভিক্ষেপ বা উপাংশ, বি এর উপর এ লম্ব বিক্ষেপ এ কজ আলফা, এবং এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কজ আলফা। এটা হবে কি এতটুকু আমার বি কজ আলফা। তাহলে অবশ্যই তোমরা লম্ব অভিক্ষেপ বা উপাংশটা বুঝতে পেরেছো। এখন আমাদের দেখো ডট গুণনের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে একক ভেক্টরের কিছু ডট গুণন। কি একক ভেক্টরের পারস্পরিক ডট গুণন, এটা আবার কি? এটা আমাদের লাগবে, এটা আমাদের অঙ্কে লাগে, অঙ্ক করতে লাগে, এবং আমাদের কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এটা তোমাদের যখন প্রশ্ন বলবে এটা তোমাকে ব্যাখ্যা কিন্তু দেওয়া লাগবে।
ব্যাখ্যা কিন্তু আমার দেওয়া লাগবে। এটা আমরা একটু খেয়াল করি। আমরা জানি যে আমরা তিনটা একক ভেক্টর নিয়ে কাজ করছি এর আগে। এটা হচ্ছে আই, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমার আছে কি বলতো জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কি বলতো আমার কে ক্যাপ। ক্যাপ মানে কি একক ভেক্টরটা, তাই তো? তাহলে আই ক্যাপ, জে ক্যাপ আর কি বলতো কে ক্যাপ। এখন আমরা তো শিখলাম একটু আগে যে এ ডট বি, এ ডট বি মানে কি বলতো এ বি কজ আলফা। আমরা এটা কিন্তু একটু আগে শিখে আসলাম যে এ বি কজ আলফা। তাহলে এখন তুমি খেয়াল করো, আমি যদি সাপোজ মনে করি যে আই ডট আই বের করি, আই ডট আই, এই দুটোর গুণফল কি বলতো? দেখো এ ডট বি তার মানে কি এর মান বি এর মান। এখন আই তো একক ভেক্টর, এর মান কি বলতো 1 না? আমরা কিন্তু পড়ে আসছিলাম একক ভেক্টরের মান কত 1। তাহলে এখানে দুইটা আই, তাহলে দুইটা 1 হবে। তাহলে 1 × 1, দুইটা একক ভেক্টর দুইটা মান cos আলফা, মানে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন দেখো তো আই এবং আই এরা কিন্তু একই রেখার উপর আছে, একই রেখার উপর আছে, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি শূন্য না? অবশ্যই শূন্য, কারণ এদের তো কোণই নাই, কারণ আই আই এর উপরই আছে। তাহলে এখান থেকে বলতে পারি আই ডট আই এটা হবে আই দুটোর মান 1 × 1 এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এখন তাহলে দেখো তো এর মান কত বলো তো cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 × 1 কত হবে 1 হবে। তাহলে আই ডট আই মানে কি বলো তো 1। এখন তুমি কিন্তু বলি জে ডট জে, জে ডট জে, তাহলে এই দুটো দেখো দুটো জে কিন্তু একক ভেক্টর, তো এদের মান হবে 1 × 1, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেম, জে দেখো জে এর উপর আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেম মানে কি cos 0 ডিগ্রি, তার মানে এখান থেকে আসবে কত 1। তদ্রূপ তুমি যদি দেখো কে ডট কে ভেক্টর নাও, সেম কেস হবে, এদের এই কে ভেক্টর একক ভেক্টর, এদের মান হবে 1 এবং এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কি বলতো cos 0, তার মানে এখানেও তুমি পাবা 1, এখানেও তুমি কি পাবা 1 পাবে। তাহলে আই ডট আই হচ্ছে 1, আমি এখানে লিখতে পারি একবার, দেখো এটা কিন্তু আমাদের লাগবে যে আই ডট আই is equal to j dot j is equal to k dot k cap is equal to 1, is equal to কি 1। তো এটা আমরা এখান থেকে লিখতে পারি, এটাকে তুমি জাস্ট একটা বক্স করে দাও, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এখন আই ডট জে করলাম, এখন আমি দেখো আমি কিন্তু আই আই কে কে জে জে করলাম, এখন যদি আই ডট জে ধরি তাহলে কি হবে দেখো তো যে আই ডট জে, তাহলে এখন দেখো আই আর জে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে বলো তো 90 ডিগ্রি, তাই না? আমরা পড়ে আসছি যে পরস্পর প্রতিটা অক্ষই পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে 90 ডিগ্রি কোণে আছে না? সবগুলো কি 90 ডিগ্রি কোণে আছে না? কারণ এটা হচ্ছে x, এটা হচ্ছে z, এটা কি আমরা দেখে এটা হচ্ছে y, তাহলে প্রত্যেকই কি একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে কিন্তু। তাহলে আমি জানি i ডট j, তাহলে i এর মান কত বলো তো? i এর মান হচ্ছে 1, j এর মান কত? j এর মান আমার 1। এখন দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল i যে ab cos আলফা, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90, i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, তাহলে cos 90, তাহলে এদের মান হবে 0, কারণ cos 90 ডিগ্রি মান কিন্তু 0। তাহলে এরকম দেখো যে i ডট k, তাহলে এখানে 1 × 1, দেখো i আর k এর কিন্তু অ্যাঙ্গেল কত 90। তুমি বলতে পারবে এখানে তো 90 না, কিন্তু তুমি 3D ভিউ দেখো, এখানে এটা i, এটা কিন্তু k, তাই না? এটা হচ্ছে আমাদের k ভেক্টর, এটা i ভেক্টর x অক্ষ বরাবর, তো এদের অ্যাঙ্গেল কত বলো তো 90, তাহলে এখানে কি হবে cos 90, তাহলে 0। তার মানে তুমি i ডট j, i ডট k বা k ডট j বা k ডট i যাই নাও না কেন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, প্রত্যেকের মান আসবে 0, প্রত্যেকের মান আসবে কি 0। তার মানে আমি বলতে পারি যে i ডট i হচ্ছে 1, j ডট j 1, k ডট k 1, কিন্তু i ডট j, j ডট k বা i ডট k মানে দুটো ভিন্ন একক ভেক্টরের ডট গুণ কি হবে
শূন্য হবে যদি তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আমি কি বলছি, দুইটা ভিন্ন একক ভেক্টর এর ডট গুণ শূন্য যদি তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই দেখো, আমি আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের ডট গুণন এবং একক ভেক্টরের পারস্পরিক ডট গুণনের নিয়মটা। ঠিক আছে, এখন দেখো আমরা যাব ক্রস গুণনে। ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো সংজ্ঞাটা একটু আমরা খেয়াল করি। বলা হয়েছে ক্রস গুণন বলতে বোঝায় ভেক্টরের রাশি দুটির মান। তাহলে আমি এই দেখো ক্রস গুণন মানে কি, আমাকে অবশ্যই দুটো ভেক্টরের সাথে ক্রস গুণন করতে হবে। তাহলে সে আমি আগের মতো দুটো ভেক্টর আগে নিয়ে এখান থেকে দেখো, আমি দুটো ভেক্টর আমি এখান থেকে আগে নিয়ে নিলাম এবং অবশ্যই আগের মতো দুটো ভেক্টর একটা কমন পয়েন্ট থেকে বের হতে হবে। এখান থেকে এটা কমন পয়েন্ট, এটাকে দিলাম এ ভেক্টর, এটাকে আমি দিলাম বি ভেক্টর, এটা বি ভেক্টর এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি দিলাম সেই আগের মতোই কিন্তু আলফা। তাহলে এদের সংখ্যাটা কি বলছে দেখো, যে ক্রস গুণন তার মানে এ ক্রস বি, তাহলে এখন দেখো এটা কি হবে, দেখো এ ক্রস বি কি হবে, দুটো ভেক্টরের ক্রস গুণন। দেখো কি বলছে, রাশি দুটির মান, তাহলে এর মান এ ভেক্টরের মান হবে আমরা এ জানি, বি ভেক্টরের মান কি আমরা জানি বি, এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, তখন ছিল কোসাইন এখন কি সাইন, তাহলে অবশ্যই হবে সাইন আলফা। একটা যদি মনে রাখবা, দেখো দুটি ভেক্টর রাশির গুণফল একটা কি ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল, এখানে ঘুরে দেখেন কি ভেক্টর, দুটি ভেক্টর রাশির ক্রস গুণন একটা কি ভেক্টর রাশি। এখন তুমি খেয়াল করো, এখানে তো আমি ক্রস গুণন করলাম কিন্তু আমি কি ভেক্টর রাশি পেলাম না, আমি পেলাম মান পেলাম। দেখো এ বি সাইন আলফা, এও একটা মান, বিও মান এবং সাইন আলফার আমি একটা মান পাবো। তাহলে তিনটাই মান, কোনো দিক আছে দিক নাই, তাহলে এ ক্রস বি কিন্তু আমি একটা মান পেলাম। কিন্তু আমার এখানে বলা হয়েছে দুটি ভেক্টর রাশির গুণফল একটা কি ভেক্টর রাশি, তাহলে অবশ্যই দিক থাকা লাগবে। ওই দিকটাকে আমরা বলি ইটা, কি বলি আমরা ইটা, এটাকে বলা হয় একক ভেক্টর, এটাকে বলা হয় কি একক ভেক্টর। এখন এইটা কিভাবে আসলো বা এই ইটা কিভাবে বের করতে হয় আমরা জানতে হবে। যে ভাই ইটা আমি কিভাবে বের করব, এটাকে বলা হয় একক ভেক্টর, একে বলা হয় কি এটাকে বলা হয় কি একক ভেক্টর। তাহলে এখন দেখো, তাহলে আমি বলতে পারি যে এ ক্রস বি ভেক্টর, যেহেতু এর গুণফল একটা ভেক্টর রাশি, তাহলে এর মান থাকবে দিক থাকবে, এর মানটা হবে এ বি সাইন আলফা, আর দিকটা হবে কি এর দিক হবে এ বি সাইন আলফা এবং হবে ইটা, ইটা হচ্ছে তার দিকটা, ইটাটাই হচ্ছে কি তার দিকটা, এবং এটা একটা একক ভেক্টর, কারণ আমরা কিন্তু জানি যে একক ভেক্টর কিন্তু আমাদের দিক ডিরেকশনে হেল্প করে, তাই না, আমরা কিন্তু এর আগে শিখে আসছি। এখন এই যে এইটা কিভাবে বাড়ি করব, এটা তো একটা ভ্যালু আছে, একটা দিক আছে না, দিকটা কোন দিকে হবে, এই দিকটা বের করার একটা নিয়ম আছে, সেটাকে বলা হয় ডান হাতি স্ক্রু নিয়ম। ক্রস গুণন ভেক্টরের ক্ষেত্রে যে আমাদের যে দিকটা বের করার নিয়মটাকে বলা হয়, নিয়মটার একটা নিয়ম আছে, সেটা কি ডান হাতি স্ক্রু নিয়ম। এই নিয়মে আমরা কিন্তু দিকটা বের করি। দেখো স্ক্রু তো আমরা অনেকেই চিনি না, তাই আমি যদি স্ক্রু নিয়ে আসছি, এখানে দেখো এটা কিন্তু স্ক্রু। দেখো স্ক্রুতে কাজ কি, দেখো যখন এটাকে আমি এন্টি কোনো কয়েস ঘুরাবো, দেখো এভাবে কোনো কয়েস ঘুরাবো, এইদিকে ঘুরাবো আমি, এ কিন্তু ভিতরে গেঁথে যাবে, একটু খেয়াল করো ভালোভাবে। দেখো আমি যখন এটাকে কোনো কয়েস ঘুরাবো, এ কিন্তু ভিতরে গেঁথে যাবে, কাঠের ভিতর বা যেখানেই বলো, কিন্তু সে কিন্তু গেঁথে যাবে। আর যদি এটাকে আমি এন্টি কোনো কয়েস ঘুরাই, সে কিন্তু উপরের দিকে উঠে যাবে। দেখো তাই না, প্যাচ কিন্তু এইভাবে কাটা, দেখো স্ক্রুর ভিতর। তা আমি যখন এটাকে এন্টি কোনো কয়েস ঘুরাই, সে কিন্তু উপরের দিকে উঠে যাবে, আর যদি আমি কোনো কয়েস ঘুরাই এই দিকে ঘুরাই, তাহলে সে কিন্তু ভিতরের দিকে গেঁথে যাবে। এটা তুমি খুব মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। দেখো যে এ আমার একটা ভেক্টর এ, আর এর একটা ভেক্টর হচ্ছে আমার বি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার হচ্ছে আলফা। তাহলে আমরা শিখে আসলাম যে এ ক্রস বি সেটা কি এ বি সাইন আলফা এবং ইটা,
তো আমাকে ইটার মানটা কিন্তু বের করতে হবে। এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে দিবা, মানে অনেক সময় অ্যাঙ্গেলের ভিতরে চলে যায়, কারণ সাইনের পরে যা থাকে তাই কিন্তু অ্যাঙ্গেল, তাই এই অ্যাঙ্গেলটাকে আলাদাভাবে ব্র্যাকেট দিবা। এই যে এটাকে আমি এখন বের করতে হবে। তো এখন তুমি খেয়াল করো এ ক্রস বি তার মানে কি, আমি এ থেকে বি, তাহলে এ ক্রস বি মানে কি, আমি এ থেকে বি তে যাব। খেয়াল করি একটু আমরা, এ ক্রস বি হচ্ছে আমি এ থেকে বি এর দিকে যাব, এ থেকে বি এর দিকে, মানে আমি এই দিকে ঘুরবো। কোন দিকে ভাই বলো তো? এই দিকে আমি ঘুরবো। তাহলে তুমি এখন এই স্ক্রুটাকে এই এন্টিক্লোকওয়াইজ, এটা কি এন্টিক্লোকওয়াইজ না এন্টিক্লোকওয়াইজ, তাহলে তুমি স্ক্রুটাকে এখন এন্টিক্লোকওয়াইজ ঘুরাও। কি করবা? এন্টিক্লোকওয়াইজ ঘুরাবা। দেখো তাহলে কি বলো তো, এটা কিন্তু উপর দিকে উঠতে থাকবে, এটা কিন্তু উপর দিকে উঠতে থাকবে। এবং দেখো এটা কিন্তু লম্ব আকারে আছে, লম্ব না, লম্ব আকার আছে। তার মানে এটা হচ্ছে আমার এখানকার এ ভেক্টর, এটা হচ্ছে আমার এখানকার এই বি ভেক্টরটা, মনে করবা। তাহলে এ থেকে বি তে তুমি এখন ঘুরাবা, তাহলে এ থেকে বি তে মানে ইন্টিগ্রাল তুমি এটাকে যদি ঘুরাও স্ক্রুটাকে, সে কিন্তু উপরের দিকে উঠে যাবে এবং এর সাথে কিন্তু পারপেন্ডিকুলার। তার মানে আমি বলতে পারি যে আমার এ ক্রস বি করলে আমি যে দিকটা পাবো সেই দিকটা হবে কিন্তু এ বি এর লম্ব, এ বি এর উপর কি লম্ব, এ বি তলের উপর কি লম্ব। এখন দিকটা কি দেখো তো উপরের দিকে, মানে কি সে উপরে উঠছে, তার মানে কোন দিকে বলো তো? এই উপর দিকে উঠছে, মানে দিকটা কি এইভাবে উপরের দিকে উঠতেছে। তার মানে এ ক্রস বি ভেক্টর যদি আমি করি, এ ক্রস যদি আমি বি করি, তাহলে এর দিকটা হবে এ বি এর উপর লম্ব এবং উপরের দিকে। তার মানে এটাকে আমি প্রকাশ করি ভাবে, দেখো এ বি এর উপর লম্বটা হবে ঠিক এদিকে। দেখো একটু খেয়াল করি আমরা, এই দেখো দেখো এই যে, তাহলে এটা আমাদের লম্ব এ বি এর উপর কি বলতো, এ বি এর উপর লম্ব এবং উপরের দিকে, এটাকে আমরা বলি ইটা। এটাই আছে আমার কি সেই ইটা। তাহলে এটা হচ্ছে আমার এ ক্রস বি এর ইটা, ইটার মানটা। তো কোন দিকে, তাহলে আমি কি বুঝলাম যে আমার এ ক্রস বি করলে আমি কি পাবো, ভেক্টরের গুণফলের যে দিকটা পাবো সেটা কি হবে, ক্রস গুণনের যে এ বি এর উপর পারপেন্ডিকুলার মানে লম্ব এবং কি উপরের দিকে। এখন যদি এরকম হয়, সাপোজ ধরো এ ক্রস বি না, আমি এখন করবো বি ক্রস এ। এটা আমার এ ভেক্টর, ঠিক আছে, এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। ওকে, ভালো কথা, এটা আমার এ ভেক্টর, এটা আমার কি বি ভেক্টর। এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া যে বি ক্রস এ বের করেন, আগে ছিল এ ক্রস বি, এখন হচ্ছে বি ক্রস এ। তার মানে এই দুটো মান এবং এদের মধ্যবর্তী কোণ যদি আমার আলফা হয়, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে কি সাইন আলফা ইনটু ইটা। কত হবে ইটার দিকটা কোন দিকে, তাই না? এই ইটাটা এটা কোন দিকে হবে? তাহলে খেয়াল করো, আমি কিন্তু এখন বি থেকে এ তে, আগের বার ছিল এ থেকে বি, এখন কি দেখো তো বি থেকে আমি এ তে আসবো, বি থেকে আমি এ তে আসবো। তার মানে আমি এটাকে এখন ক্লকওয়াইজ ঘুরাবো। আমি বি থেকে তার মানে কি, আমি এখন এটাকে ক্লকওয়াইজ ঘুরাবো। তাহলে তুমি এই স্ক্রুটাকে এখন ক্লকওয়াইজ ঘুরাও, ক্লকওয়াইজ ঘুরাও, দেখো এটা কিন্তু ভিতর থেকে গেঁথে যাবে। এটা কিন্তু এটা কাঠ বা বলো কাঠে বলো বা যেখানেই বলো, এটা কিন্তু ভিতর থেকে গেঁথে যাবে। তার মানে হচ্ছে আমি বলতে পারি এখানেও সেম কেস, এখানেও এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার সে বি ভেক্টর। তার মানে বি ক্রস এ এর ক্ষেত্রে কি হবে, বি ক্রস এ এর দিকটা হবে বি ক্রস এ এর উপর পারপেন্ডিকুলার, কিন্তু কোন দিকে? ভিতরের দিকে। মানে আগেটা ছিল উপরের দিকে, কারণ আগেটা ছিল এ ক্রস বি, এখন হচ্ছে বি ক্রস এ। তার মানে কি এটা ভিতরের দিকে যেহেতু গেঁথে যাচ্ছে আমার এই স্ক্রুটা, তার মানে বি ক্রস এটা কি হবে, এখন দিকটা হবে কি ভেতরের দিকে। তার মানে এটা এভাবে দেখা, এভাবে আঁকা হয়। দেখো যেহেতু এটা ছিল উপরের দিকে, এটা হবে কি, এখন দেখো তো এই দেখো এটা এখন আমার ভেতরের দিকে। এটাকে আমরা বলতেছি, এটা একটু শুধু লিখে দিই এখানে, দেখো তো এটা আমাদের এখন যেহেতু ভেতরের দিকে, তার মানে এটা হচ্ছে এখনকার আমার ইটার মানটা। এখন এটা কি আমার ইটার মানটা। তাহলে আমি কি বুঝলাম, খেয়াল করো যে ডান হাতে স্ক্রু কিন্তু আমাকে শিখায় যে একটা ক্রস গুণ ভেক্টরের দিক কোন দিকে হবে, দিক কোন দিকে হবে এটা আমি জানতে পারি। আমরা দেখলাম যখন এ ক্রস বি করলাম, আমাকে এ থেকে বি দিকে যেতে হবে, এর থেকে বি দিকে যাওয়া মানে আমাকে এন্টিক্লকওয়াইজ যাওয়া, এন্টিক্লকওয়াইজ গেলে কি হবে, এটা অবশ্যই উপরের দিকে উঠবে স্ক্রুটা। তার মানে কি এ বি এর ক্রস গুণন, এ ক্রস বি গুণনের দিকটা হবে এ বি এর পারপেন্ডিকুলার এবং উপরের দিকে। আর আমি যখন বি ক্রস এ করলাম, তখন কি করলাম দেখো, যখন বি ক্রস এতে আসলাম, তখন দেখো বি ক্রস এ মানে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে আমি যখন এই স্ক্রুটাকে ক্লকওয়াইজ ঘুরাবো, তখন এ কিন্তু ভিতর থেকে কি গেঁথে যাবে,
তার মানে কি এর দিকটা হবে কি, তাহলে বি ক্রস এ এর দিকটা হবে বি এ এর পারপেন্ডিকুলার কিন্তু ভেতরের দিকে। দেখো এই যে, তাহলে আশা করি তোমরা ডান হাতি স্ক্রু নিয়ম বুঝতে পেরেছো। এখন খেয়াল করি আমরা যে একক ভেক্টরের পারস্পরিক ক্রস গুণন, আমরা কিন্তু একক ভেক্টরের ডট গুণন শিখেছিলাম, এখন আবার কি একক ভেক্টরের পারস্পরিক ক্রস গুণন আমরা এখন শিখব। ওকে, তো আমরা জানি এক্স অক্ষ বরাবর কাজ করে আমাদের আই ভেক্টর, তাই না, আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর কাজ করে আমাদের জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর কাজ করে আমাদের কে একক ভেক্টর। এটা কিন্তু আমরা অলরেডি জানি। তাহলে এবং আমরা এটাও জানি যে এ ক্রস বি, শিখেছি একটু আগে, এ ক্রস বি কি বলতো, এ বি সাইন আলফা ইটা, এ বি সাইন আলফা ইটা, তাই তো? এটা আমরা জানি এ ক্রস বি এর গুণফলের যে অ্যান্সারটা। তাহলে এখন আমি তোমাকে বললাম যে আগের মতো কি যে আই ক্রস আই বের করো। তাহলে আই, দেখো আই ক্রস আই, ওকে একটুখানি ডিস্টেন্স আউট করি আমরা, একটু এই পাশে লিখি। দেখো যে এখানে দেখো যে আই ক্রস আই, দেখো আই ক্রস আই মানে কি খেয়াল করি আমরা। তাহলে এই আই এ ক্রস বি, এ ভেক্টর বি ভেক্টরের মান, যেহেতু আই একক ভেক্টর, আই কি একক ভেক্টর, তাহলে মান কত বলতো 1, আমরা আগে জানি, একটুকে করে আসছি, একটুকেই করে আসলাম ডট গুণনে। তাহলে এর মান হবে 1 সাইন আলফা। এখন দেখো তো সাইন আলফা মানে আই ইন্টু আই কত বলতো, অ্যাঙ্গেল 0, তাহলে সাইন 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত বলতো 0। এটা কিন্তু আমার এটা আগে থেকে আছে, এটা কিন্তু 0 হয়ে যাবে, তার মানে এটা দরকার নাই, কারণ মান 0, তাই এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। তো এরকম আই ক্রস আই বলো, হ্যাঁ, জে ক্রস জে বলো, তার মানে কি এখানে আসবে 1 ইন্টু 1 সাইন 0 ইটা, তাও কিন্তু কত বলো তো 0 চলে আসবে। তার মানে আই ক্রস আই বলো, জে ক্রস জে বলো, কে ক্রস কে বলো, সব কি 0। তাহলে এখানে আমি বলি কে ক্রস কে 0, কিন্তু আমার কিন্তু দেখো এই উল্টা ছিল ডট গুণনে, আই ডট আই ছিল 1, জে ডট ডে ছিল 1, কে ডট কে ছিল কি 1, কিন্তু এখানে আসছে কি সব 0। দেখো এই যে, তো এখানে কি ছিল, এখানে কিন্তু আমার ছিল কিন্তু 1, তাই না, এখানে কিন্তু আমার সবকিছু পাইছি 1, এখানে কি পেলাম বলতো, এখানে আমি কি পেলাম বলতো 0 পেলাম। তাহলে আমি বলতে পারি, যেভাবে লিখতে পারি একবারে, দেখো যে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু কি 0, ইকুয়াল টু 0। এটা আমরা কিন্তু লিখতে পারি। তুমি এটাকে বক্স দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, আমি বক্স দিয়ে দিলাম। ওকে ওকে, দেখ তাহলে আমাদের এখান থেকে হয়ে গেল। এখন সমস্যাটা বাদে কোথায় দেখো, যখন আই ক্রস জে করি, একটু খেয়াল করি আমরা, এখানে আমাদের কাপ দাপটা লাগবে, একটু খেয়াল করি আমরা, আই ক্রস জে, তার মানে দেখো যে আই, ভালো কথা, আই এর মান হচ্ছে 1, আমি লিখলাম 1, এখানে এই সূত্র খেয়াল করি, এ ক্রস বি মানে এ বি এর মান সাইন আলফা, তাহলে আই এর মান হচ্ছে 1, যে কত বলতো জে মান কিন্তু আমার এখানে 1। এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো, আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো 90 ডিগ্রি, তাহলে এখানে হবে কি সাইন 90 ডিগ্রি, এবং এখানে ইটা এখন কি হবে, আমাকে এখন এটা ফাইন্ড আউট করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এখন কারণ সাইন 90 ডিগ্রি মানে কি, এখন আমার 1, এখন কিন্তু 0 আসতেছে না, তার মানে এখন আমাকে এই ইটা ভেক্টরটা বের করতে হবে। দেখো আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে এ ক্রস বি এর দিকটা মানে ইটা ভেক্টরটা কি হয়, এ বি এর উপর লম্ব, কি বলছিলাম, দেখো এখানে খেয়াল করি আমরা যে এই দেখো এ ক্রস বি মানে এই দিকে এন্টিকোলক হয়, তখন কি ছিল এ বি এর উপর লম্ব পারপেন্ডিকুলার এবং কি উপরের দিকে, এ বি এর উপর লম্ব এবং কি উপরের দিকে। তাহলে খেয়াল করি আমি যে আই এবং জে এরা কিন্তু দেখো ঠিকই এন্টিকোলক হয় যাচ্ছে, আমি কোন দিকে বড় তো এন্টিকোলক হয় যাচ্ছে আমি, তাহলে আই ক্রস জে কি হবে,
আই যে এর পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে ভেক্টরটা সেটা কোন দিকে উপরের দিকে কারণ খেয়াল করে এই আই এর জের উপর পারপেন্ডিকুলার কে আছে না বে তো বুঝতেছি না তাহলে তুমি এদিকে তাকাও এই যে দেখো এটা হচ্ছে আমার আই ভেক্টর এক্স অক্ষ বরাবর এটা আমাদের জেড তাই না এটা আমাদের কি বলতো জেড এটা হচ্ছে জেড এক্স এটা হচ্ছে আমাদের কি বলতো এটা হচ্ছে আমাদের কে ভেক্টর এটা কি বলতো এটা ছিল আমাদের ওয়াই এর হবে কি জে ভেক্টর তাই কি না এখন খেয়াল করি আমরা এখন তুমি খেয়াল করো তাহলে আই এবং জে দেখো এই যে আই এবং জে এর এটা কিন্তু মধ্যবর্তী এই যে আই এবং জে আমি কিন্তু ঠিকই কোন দিকে গেলাম বলতো এন্টিক্লোকওয়াইজ গেলাম তাহলে আই এর জে এর পারপেন্ডিকুলার কি আছে বলতো জে কোন দিকে আছে উপরের দিকে তাহলে জে জে জেড বরাবর একক ভেক্টর কে তাহলে এখানে এর মান হবে কে আমি বুঝিনি আমি আবার বুঝাচ্ছি খেয়াল করো আমি পড়ছিলাম যে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন আলফা এবং কি ইটা তাহলে আমরা দেখতাম যখন এ দেখো কারণ আমরা যখন দেখো যে এ ক্রস বি করছিলাম এ ক্রস বি কি ছিল যে এ ক্রস বি মানে এন্টিক্লোকওয়াইজ যখন আমি গেলাম তখন কি পেলাম যে আমাদের দিকটা হবে এটা হবে কি এ বি এর উপর পারপেন্ডিকুলার উপরের দিকে তাহলে এখন তুমি দেখো আমি যখন আই ক্রস জে করলাম আই ক্রস জে তাহলে এটা কিন্তু আমি এন্টিক্লোকওয়াইজে গেলাম আমি কিন্তু এন্টিক্লোকওয়াইজে গেলাম খেয়াল করি আমি তাহলে আমার আই জে এর দিকটা কি হবে আই ক্রস জে এর দিকটা হবে যে আই ক্রস জে এর তলে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে একক ভেক্টরটা সেটা উপরের দিকে তাহলে এখন দেখো এখানে আই ক্রস জে এর পারপেন্ডিকুলার কি আছে বলো তো আই জে পারপেন্ডিকুলার কি আছে বলো তো কি আছে তাহলে এটা কিন্তু উপরের দিকে আছে তাহলে কি হবে আই জে তাহলে কি হবে এখানে অবশ্যই এটা কি হবে কে হবে এটা কি হবে এখন তুমি তোমার উল্টা কেস যে জে ক্রস আই তখন কি হবে বলো তো তখন দেখো ঠিক জে এর মান হবে 1 আই এর মান কি হবে বলো তো 1 হবে এখানে 6 সেম এদের মধ্যবর্তী একটা sin 90 এখন দেখো জে ক্রস আই এখন কি বলো তো জে ক্রস আই তার মানে এই দিকে এখন দেখো এই যে আমি এটাকে তোমার ধরো লাল কালি দিয়ে বুঝাচ্ছি তোমার দেখো এই জে ক্রস আই তাহলে বলতো কোন দিকে এখন এটা কিন্তু তার এই দিকে এটা কিন্তু আমরা এখন জে ক্রস আই দেখো জে ক্রস আই মানে ক্লকওয়াইজ ঘুরতেছি আমি কোন দিকে বলো তো ক্লকওয়াইজ ঘুরতেছি দেখো এই 2 নম্বর কেসটা আমি কোথায় দেখো তো ক্লকওয়াইজ ঘুরলে কি হয় ক্লকওয়াইজ ঘুরলে দিকটা কি হয় তখন বি ক্রসে কি হয় তখন হয় এর উপর পারপেন্ডিকুলার কিন্তু কি নিচের দিকে কারণ স্ক্রুটা তখন ভিতরের দিকে গেঁথে গেছিল তাই না তাহলে এখানেও সেই ভাবে দেখো যে জে ক্রস আই তখন কি জে ক্রস আইটা হবে ক্লকওয়াইজ ঘুরলে কি হবে যে জে এবং আই এর পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে কে সেটা কোন দিকে ভিতরের দিকে হবে এটা কিন্তু এখন দেখো উপরের দিকে আছে তাহলে উপরের দিকে যদি আমার প্লাস হয় এই নিচের দিকে কি হবে মাইনাস হবে তখন এখানে হবে মাইনাস কে কি হবে মাইনাস কে কেন মাইনাস কে কারণ এটা এখন ভিতরের দিকে গেঁথে গেছে আই ক্রস জে যখন উপরের দিকে ছিল তখন ছিল প্লাস কে এখন যখন জে ক্রস আই আমার ভেক্টরটা পারপেন্ডিকুলারই আছে আই এর পারপেন্ডিকুলারই আছে কিন্তু এখন ভিতরের দিকে আছে তার মানে এটা এখন মাইনাস কে কি হবে মাইনাস কে এখন তুমি বলতে পারো ভাই এরকম কি আমি বের করব পরীক্ষায় বারবার আমার ফিগার রাখতে হবে কোন দিকে যাচ্ছে স্ক্রু নিমে ঝামেলা না তো এজন্য একটা নিয়ম আছে আমি ডাইরেক্ট বুঝবো যে কখন প্লাস হবে এবং কখন মাইনাস হবে দেখো আমি এখানে দুইটা বৃত্ত আঁকছি তাই না এটা তো এমনি নাকি নাই হ্যাঁ কাজ আছে দেখো এখানে কি হবে দেখো তুমি এখানে এটা হচ্ছে আমার আই এটা হচ্ছে আমার জে এখানে তুমি দিবা জে এটা হচ্ছে আমাদের এখানে তুমি দিবা কে খেয়াল করি এটা হচ্ছে আই ভেক্টর এটা হচ্ছে জে এটা কি জে এটা কিন্তু কে তাহলে যদি এই দিকে যায় দেখো আমি কিন্তু চিহ্ন দেখে দিচ্ছি এই দিকে যে এই দিক বরাবর যায় খেয়াল করো যেমন আই ডট জে জে ডট কে তাহলে এটা হবে প্লাস সাইন তাহলে কি বলো তো প্লাস সাইন হবে আর যদি এরকম হয় উল্টো দিকে যায় যেমন এখানে দেখো এখানে আমাদের এখানে আমি দিলাম আই এখানে দিলাম আমার আই আছে এখানে আমার জে আছে এখানে আমার কে আছে কিন্তু এখন কোন দিকে বলতো উল্টো দিকে যাবে মানে এদিকে ঘুরবে এদিকে খেয়াল করি দেখো তাহলে কি হবে তাহলে হবে নেগেটিভ দেখো এখানে খেয়াল করি দেখো আই ক্রস জে দেখো তো আই ক্রস জে কে আগে আই আগে তারপর যে কোন দিকে দেখো তো ক্লকওয়াইজ সরি এন্টিক্লকওয়াইজ যদি এন্টিক্লকওয়াইজ দেখো তখন কিছু পজিটিভ দেখো কে রাখি পজিটিভ এখন দেখো
যে ক্রস আই, তাহলে যে ক্রস আই দেখো, তাহলে যে ক্রস আই কোন দিকে বলতো, এই যে উল্টা দিকে দেখো, যে ক্রস আই, এর পরে আই মানে এন্টি ক্লকওয়াইজ, তাহলে হবে কি হবে, তাহলে হবে নেগেটিভ সাইন। তার মানে আমি এইভাবে মনে করি যে আমি যখন আই ক্রস জে করব, যে দুইটা একক ভেক্টর গুণ করব, এদের এই দুইটা একক ভেক্টরের যে বাকিটা থাকে দেখো এখানে কি আছে, এটা বসাবো এবং প্লাস সাইন মাইনাস সাইন হবে এই অনুযায়ী। তো তোমাকে আমি একটা সিম্পল দিই, ধরো কে ইন্টু আই, আমি তোমাকে বের করি কে ইন্টু আই, দেখো কে ইন্টু আই, আমি ডিরেক্ট বলবো ভাবে, দেখো কে ইন্টু আই কি হবে, কে ইন্টু আই, তাহলে কে এবং আই, তাহলে বাকি থাকে কি বলতো, বাকি থাকে জে ভেক্টর, তিনটা ভেক্টর আই জে কে, তাহলে কে ইন্টু আই যেহেতু আমি গুণ করছি, অবশ্যই একটা বাকি থাকবে যে সেটা পারপেন্ডিকুলার, তাহলে এই যে আমি জে দিলাম, এখন যেটা কি পজিটিভ না নেগেটিভ এটা ডিপেন্ড করে এখানে এটার উপর। কে ইন্টু আই, তাহলে কে ইন্টু আই, কে ইন্টু আই, দেখো কে ইন্টু আই, দেখো তো কে এর পরে কে আই কোন দিক বলো তো, এন্টিক্লকওয়াইজ, তাহলে কে এর পর আই আসছে এটা এন্টিক্লকওয়াইজ, তার মানে এটা হবে পজিটিভ। এখন তুমি যদি এভাবে করো আই ইন্টু কে, আই ইন্টু কে দেখো খেয়াল কি আসবে, তাহলে আই ইন্টু কি দেখো তো কি আসবে, আই কে, বাকি থাকে কি বলতো, ওই যেই বাকি থাকে আমি যে লিখে দিব ভাবে, এই যে লিখে দিলাম। এখন দেখো আই ইন্টু কে, তাহলে এই প্রথমে আসছে এখানে আই, পরে কে, কোন দিকে বলতো ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে কি হবে নেগেটিভ, তাহলে এখানে আসবে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে সাপোজ এরকম আমি দেখো একটু এখানে দেখাচ্ছি, তোমরা এখানে দেখো সাপোজ ধরো আই জে ইন্টু কে, যে এখানে দেখি ধরো এখানে যে যে আমি এখানে দাগ দিই নেই, দেখো তো সাপোজ ধরো জে ইন্টু কে, জে ইন্টু কে, তো এখন দেখো জে কে বাকি থাকে কি, বাকি থাকে আমার আই, আমি এখানে লিখে দেবো আই, জে ক্রস কে বাকি থাকে আমার আই। এখন দেখো এটা কোন দিক ঘুরে, দেখো জে ক্রস কে, জে ক্রস কে এন্টিক্লকওয়াইজ, তাহলে এন্টিক্লকওয়াইজ হলো কি পজিটিভ, পজিটিভ। আর যেরকম জে কে ইন্টু জে আসতো তাহলে সিম্পল, তাহলে মাইনাস আই, কারণ কে ইন্টু জে কোথায় দেখো এই যে ক্লকওয়াইজে, ক্লকওয়াইজে কি হয় সাইন নেগেটিভ হয়। তার মানে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ভেক্টরের ডট গুণন কি এবং একটা ভেক্টরের ক্রস গুণন কি, এবং কিভাবে আমরা এই সাইনটা বের করি, বিশেষ করে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কিভাবে দিক ভেক্টরটা বের করি, মানে এ ক্রস বি বা বি ক্রস এ, এই দিকটা আমরা কিভাবে বের করি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।